আপনারা মাঝে মাঝে আর্জেন্টিনা দলের প্র্যাকটিসে নামার কিছু ভিডিও বা কিছু ছবি দেখবেন। এটা আপনারা দেখে থাকেন। দেখবেন যে এমনিতে যেভাবে ম্যাচে নামা হয় অনেকটা সেভাবে লিওনেল মেসিকে মাঝখানে রেখে টিমটা মাঠে নামে। এটা খুব অস্বাভাবিক তা না, এরকম ঘটনা একটু প্রতাপশালী ক্যাপ্টেনদের ক্ষেত্রে ঘটে, মাঝখানে রেখে নামা। কিন্তু এক্ষেত্রে একটা প্যাটার্ন খেয়াল করবেন, যদি মেসি কোনো কারণে একটু দাঁড়ায় পড়ে পুরো টিম থেমে যায়। যতক্ষণ পর্যন্ত মেসি আগায় না আসে ততক্ষণ পর্যন্ত তারা কেউ মাঠে পা রাখে না। এবং এই যে বহর নিয়ে আগায় আসা, প্র্যাকটিসের কথা বলতেছি, প্র্যাকটিসের দিকে আগায় আসা, এই সময় নামার কিন্তু একটা প্যাটার্ন আছে। ওর বাম পাশে থাকবে সবসময় রদ্রিগো ডি পল, ডান পাশে থাকবে লিওনার্দো পারেদেস, পারেদেসের সঙ্গে কখনো কখনো লাউতারো মার্টিনেজ থাকবে, আর ডিপলের পাশে কখনো কখনো কুটি রোমেরো থাকবে। বাকিরা পেছন থেকে দুই লাইনে থাকবে, কেউ কেউ সিনিয়ররা ওর পেছন দিকটায় থাকবে। এটা একটা প্যাটার্ন একদম। আপনার মনে হবে কয়েকদিন এরকম বিভিন্ন ছবি টবি দেখার পরে আপনার মনে হবে যে এটা একটা মাফিয়া বাহিনী। এই মাফিয়া বাহিনীর প্রধান দ্য ডন, সে হচ্ছে মাঝখানে, যে নির্বিকার মুখে আস্তে আস্তে হেঁটে এগোচ্ছে, আর দুপাশে বেশ ভয়ানক মুখ করে কয়েকটা গ্যাংস্টার আগায় আসতেছে। আপনার এই যে ফিল, এই ফিলের কারণেই আমরা আসলে বলি মেসি মাফিয়া। মেসি মাফিয়া এ কথা বলে অনেকে ট্রল করতে চান, অনেকে অনেক কিছু বোঝাতে চান, কিন্তু রিয়েলিটি তাই, মেসি মাফিয়া। এই মাফিয়াত্বটা কি? এই মাফিয়াত্বটা কি সে সত্যি সত্যি অস্ত্র ধরে মাফিয়া হয়েছে, কোনোভাবে জোর করে এদের ওই লিডার হয়েছে যে আমাকে সামনে দিতে হবে? না, এটাকে বলে পিপলস লিডার। মেসির ভেতরে এই যে লিডারশিপ, এই লিডারশিপের ভেতরে কোনো উচ্চ কণ্ঠ ব্যাপার নেই। মেসি মাঠে কখনো চিৎকার করে না, মেসি কখনো এরকম হাত দিয়ে ইশারা করে না অমুক করো তমুক করো। মেসি ম্যারাডোনার মতো প্রভোকেটিভ না, ম্যারাডোনার মতো চিৎকার করতে পারে না। মেসি কাইজার মানে বেকেনবাওয়ারের মতো ওরকম প্রচন্ড অথরিটি দেখাতে যায় না। তারপরে মেসি ইতিহাসের সবচেয়ে বেশি অথরিটিওয়ালা অধিনায়ক, সবচেয়ে বেশি লয়ালিটি পাওয়া অধিনায়ক। টিমের কাছ থেকে এত লয়ালিটি এই পৃথিবীর ইতিহাসে কেউ পায় নাই। এখন এই জিনিসটা কথার কথা হিসাবে আমরা বলি, অনেকেই মানেন অনেকে মানেন না। আজকে আমি একটা কাজ করব, পৃথিবীর ইতিহাসে ক্লাব এবং জাতীয় পর্যায়ে জাতীয় দলে যারা সর্বকালের সেরা অধিনায়ক বলে স্বীকৃত, তাদের সঙ্গে মেসির এই প্যারামিটারগুলোতে একটু তুলনা করব। তুলনা করে দেখব যে মেসি কি আসলেই সর্বকালের সবচেয়ে বড় মাফিয়া, মানে টিমের মধ্যে গ্যাংস্টারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মানুষ। এইটা একটু দেখব। আর দেখব যে যদি সেটা হয় সেটা কারণটা কি, কিভাবে সে আসলে এই চেয়ারটা অর্জন করে নিল। এটা তো কেনা যায় না, কোনো টাকা দিয়ে কেনা যায় না। এটা কিভাবে অর্জন করা গেল? প্রথমত আমাদের একটা জিনিস জানতে হবে যে, এবং বুঝতে হবে যে ফুটবল ইজ নট ক্যাপ্টেন্স গেম। ক্রিকেট খেলাটাকে আমরা যদি বিবেচনা করি, ক্রিকেট খেলাটা পুরোপুরি ক্যাপ্টেন্স গেম ছিল। এখন কালক্রমে ওটাতে কোচেরও বেশ হস্তক্ষেপ তৈরি হয়েছে, কিন্তু ফুটবল কখনোই ক্যাপ্টেন্স গেম ছিল না, এখনো নাই। ফুটবলের রণকৌশল, মাঠের ফরমেশন থেকে শুরু করে সবকিছু নির্ভর করে ওই ডাগ আউটের সামনে দাঁড়ানো লোকটা, তিনি হচ্ছেন কোচ। ফুটবল ম্যানেজার্স গেম। কিন্তু এর ভিতরে যুগে যুগে কিছু ক্যাপ্টেন আসছেন যারা ব্যক্তিগত ক্যারিশমা, পারফরম্যান্স, ব্যক্তিত্ব এইসব দিয়ে আসলে ক্রিকেটের ক্যাপ্টেনের চেয়েও প্রতাপশালী হয়ে উঠছেন, লিজেন্ড হয়ে উঠছেন। কেউ কেউ সাকসেস দিয়ে একের পর এক ট্রফি শোকেসে তুলে লিজেন্ডারি হয়ে উঠছেন। আমরা সেই ক্যাপ্টেনদের সঙ্গে যদি মেসির কম্পেয়ার করতে চাই, তাহলে আসলে আমাদের আগে ওই প্রতাপশালী ক্যাপ্টেনদের সম্পর্কে একটু জানতে হবে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রতাপশালী ক্যাপ্টেন কারা। আমরা দেখব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রতাপশালী ক্যাপ্টেন হচ্ছেন ফ্রান্স বেকেনবাওয়ার। শুধু প্রতাপশালী ক্যাপ্টেন না, অত্যন্ত সফল ক্যাপ্টেন। তাকে কাইজার বলা হতো। কাইজার মানে হচ্ছে সম্রাট, জার্মান সম্রাট, এবং সেটা ওই ছেলে খেলা সম্রাট না, রীতিমতো কথায় কথায় মুন্ডু নামায় দিতে পারা সম্রাট। কাইজারের প্রবল দাপট ছিল। আবার সাফল্যের যদি হিসাব করেন, তাহলে কাফুর চেয়ে সফল ক্যাপ্টেন ইন্টারন্যাশনাল ফুটবলে আর আসে নাই। 3টা বিশ্বকাপ ফাইনাল খেলছেন ক্যাপ্টেন হিসাবে, 2টো বিশ্বকাপ হাতে তুলছেন। এটা সাফল্য এবং প্রতাপের কথা যদি বলি। এর বাইরে ড্রেসিং রুমে অত্যন্ত জনপ্রিয় এবং সফল ক্যাপ্টেনদের তালিকায় পাওলো মালদিনি থাকবেন, হ্যাভিয়ার জানেত্তি থাকবেন, ম্যানচেস্টার ইউনাইটেডের রয় কিন থাকবেন, বার্সেলোনার কার্লোস পুয়োল থাকবেন,
আবার জাতীয় দলের দিকে যদি আসি, অবশ্যই ব্রাজিলের কার্লোস আলবার্তো তোরেস থাকবেন, পেলের ক্যাপ্টেন। অবশ্যই সেখানে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা থাকবেন। এই তো দুনিয়া কাঁপানো ক্যাপ্টেন। এর বাইরে কিছু ক্যাপ্টেন পাবেন স্বল্প সময়ের জন্য প্রভাব ফেলছেন, কিন্তু আমরা যে প্যারামিটারগুলোর কথা বললাম, যে মাঠে প্রভাব, প্রতাপ এবং সাফল্য, এগুলো মিলালে এই কয়টা নামই আপনি দেখবেন ঘুরে ফিরে আসতেছে। এখন এই লোকগুলোর ভেতরে মেসির মতো এরকম ড্রেসিং রুম আনুগত্য কি আর কেউ পাচ্ছে? আমরা যদি একদম শুরুতেই সবচেয়ে সফল এবং সবচেয়ে প্রতাপশালী দুজনের কথা বলি, ফ্রান্স বেকেনবাওয়ার এবং কাফু। এই দুজন পৃথিবীর ইতিহাসে, একজন হচ্ছে সবচেয়ে সফল, একজন হচ্ছে সবচেয়ে প্রতাপশালী। বেকেনবাওয়ারও সাফল্য পাচ্ছেন, কিন্তু সাফল্যে কাফুর আশেপাশে কেউ নাই। বেকেনবাওয়ার প্রচন্ড অথরিটিওয়ালা লোক ছিলেন। বেকেনবাওয়ারের ড্রেসিং রুমে আনুগত্য আছে কি নাই, এটা বোঝারই তখনকার দিনে বোঝার কোনো উপায় ছিল না। কারণ ওই ড্রেসিং রুমে পিনটা পড়লেও ওটার জন্য কাইজারের অনুমতি লাগতো, যে পিন পড়বে কি পড়বে না। মাঠে কেউ লাল বুট পরবে না নীল বুট পরবে, ওই ডিসিশনটা তার নেওয়ার ক্ষমতা ছিল না। খুবই স্বাভাবিক, কাইজারের ওই টিমে অনেক মহারথী ছিলেন, যারা পরবর্তীকালে দুনিয়া কাঁপাইছেন। কেউ কোচ হিসাবে, কেউ খেলোয়াড় হিসাবে, কেউ ক্যাপ্টেনও হয়েছেন। ফলে এদের ভয়েস কখনো শোনা যায় নাই। কিন্তু মোটামুটি জার্মান মিডিয়া থেকে শুরু করে পৃথিবীর সব মিডিয়া বলে যে কাইজারের প্রতি সবাই অনুগত ছিল না। কাইজারের প্রচন্ড ট্যাকটিক্যাল সাকসেস এবং প্রচন্ড দাপটের কারণে সব ভয়েস বন্ধ ছিল। এখানে এমন না যে সবাই বলতো যে চলো যাই কাইজারের জন্য যুদ্ধ করে। ওখানে কাইজারের জন্য যুদ্ধ করতে তুমি বাধ্য। এবং জার্মান যে মেশিনারি সিস্টেম, এই মেশিনারি সিস্টেম বলে তুমি সিস্টেমের বিপক্ষে কখনো যাবা না। সিস্টেম তোমার পছন্দ হোক বা না হোক, সিস্টেমকে তোমার ফলো করতে হবে। সেটা আজও জার্মানিতে। ফুটবলে ওদের ওই মেশিনারি সিস্টেমটা সবসময় কোচ নিয়ন্ত্রণ করেন, কিন্তু কাইজারের সময় ওই নিয়ন্ত্রণটা তার হাতে ছিল, ফলে সবাই কাইজারকে ফলো করত। এখানে আনুগত্যের কোনো ব্যাপারই ছিল না। আনুগত্য শব্দটাই এখানে খুব অপ্রাসঙ্গিক, যে আনুগত্য, লয়ালিটি, কাইজারের জন্য জীবন দেওয়া, এই ব্যাপারগুলো ছিলই না। মানে এই ব্যাপারগুলোর আলোচনাই ওঠে নাই কখনো। এবার আসেন কাফুর কোথায়। কাফু 3টা বিশ্বকাপ ফাইনাল খেলছেন, দুনিয়া কাঁপানো সব খেলোয়াড়দের লিড করছেন। সম্ভবত কার্লোস আলবার্তো তোরেসের পরে সবচেয়ে তারকাখচিত টিম লিড করছেন কাফু। ফলে কাফুকে নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি যে পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল ক্যাপ্টেন। আর এত তারকা সামলানো, সাফল্য পাওয়া, সবকিছু মিললে তো কাফুকে আপনার সবার উপরেই রাখতে হবে এই দিকটায়। কিন্তু রিয়েলিটি হচ্ছে কাফুর ওই টিমে কাফুর প্রতি ওই আনুগত্যটা ছিল না। বহুবার বহু বিদ্রোহের খবর পাওয়া গেছে, বহুবার বহুজন কাফুর বিপক্ষে সরাসরি মিডিয়াতে কথা বলে ফেলছে। আর ওই জেনারেশনটা শেষ হওয়ার পর তো আমরা জানতে পারছি যে ওখানে রীতিমতো গ্রুপিং, দল, উপদল এগুলো ছিল। তার মানে কাফু ওই ড্রেসিং রুমের নিঃশর্ত সমর্থনটা পান নাই। তাহলে আমাদের এরপরে যেতে হবে কার্লোস আলবার্তো তোরেস, পৃথিবীর সবচেয়ে তারকাবহুল দলটা যিনি সামলাইছেন 1970-এর বিশ্বকাপ। পেলে, তোস্তাও, জর্জিনহো, কি রে দল রে ভাই! ওই দলের সাইড বেঞ্চে যারা বসে আছে তারাও আজকের দিনে মহীরুহ তারকা হয়ে যেত যদি তারা কোনো টিমে খেলতো, বা ওই সময় অন্য কোনো টিমে খেললে। ওরকম তারকা খচিত দল পৃথিবী এর আগে পরে আর দেখে নাই। ওই দলের ক্যাপ্টেন ছিলেন, লোকে বলেই তার নাম হচ্ছে পেলের ক্যাপ্টেন। তোরেস কেমন ক্যাপ্টেন ছিলেন? তোরেস আসলে খুব ভোকাল ক্যাপ্টেনও ছিলেন না, খুব বেশি প্রভাবশালী ক্যাপ্টেনও ছিলেন না। তোরেস আসলে ম্যান ম্যানেজার ছিলেন খুব ভালো। তোরেসের মূল যেটা যোগ্যতা ছিল যে এই তারকারা যেন পরস্পরের সঙ্গে লেগে না যায়। ওনাকে সেক্ষেত্রে যেটা করতে হতো, ওনাকে নিজেকে লো প্রোফাইল থাকতে হতো, লো প্রোফাইল থেকে সবাইকে ব্যালেন্স করে চলা। ফলে তোরেস ওরকম কোনো ফিগারই ছিলেন না যে তার প্রতি অনুগত কিনা এই টিমটা, এই প্রশ্ন উঠবে। কোশ্চেন একটাই ছিল যে তোরেস কি টিমটাকে ব্যালেন্স করে চলতে পারতেছেন, যেটা আপনি বলতে পারেন হ্যাভিয়ার মাসচেরানোকে করতে হয়েছিল আর্জেন্টিনার গোল্ডেন টিমটাকে নিয়ে। হ্যাভিয়ার মাসচেরানো ভালো, সে ম্যান ম্যানেজার, কিন্তু সে তো মহানায়ক না ড্রেসিং রুমে। নিঃশর্ত সমর্থন পাওয়া না পাওয়ার প্রশ্নই আসে না, সে তো সমর্থন চাইতে যাই নাই। তোরেস কখনো বলেন নাই যে পেলে, জর্জিনহো, তোস্তাও তোমরা আমার জন্য খেলো। ভাই তোমরা কেউ কারোর সঙ্গে গন্ডগোল করো না, তোমরা সবাই কোঅপারেট করো, তাইলেই আমরা বিশ্বকাপ জিতবো। ফলে তোরেসের ক্ষেত্রেও এটা আসলে প্রশ্নই আসে না, প্রাসঙ্গিক না এই আলাপটা। আর বাকি থাকলো কে? আমরা শুরুতেই ক্লাবের আর একজন লিজেন্ডারি ক্যাপ্টেন রে নিয়ে নেই, রয় কিন।
রয় কিনও এরকম খুব তারকাবহুল টিম সামলাইছেন। মানে ম্যানচেস্টার ইউনাইটেডের সেই যে ব্যাচ, ডেভিড বেকহাম, পল স্কোলস থেকে শুরু করে কি না ছিল, নেভিলস ব্রাদার, সব ছিল ওই টিমে। ওই টিমটা রয় কিন লম্বা সময় সামলাইছেন, কিন্তু টিমটা কেমন সামলাইছেন? ওই টিমটা সামলাইতে গিয়ে কি ড্রেসিং রুমের নিঃশর্ত সমর্থন পাইছেন? একদমই না। রয় কিন সম্ভবত তারকাবহুল টিম সামলানো ক্যাপ্টেনদের মধ্যে সবচেয়ে কম সমর্থন পাওয়া খেলোয়াড়। রয় কিন ওই টিমটার ক্যাপ্টেন ছিলেন, দেখেন এই তথ্যটাই বেশিরভাগ মানুষ ভুলে যায়। ওই টিমটা তো স্যার অ্যালেক্স ফার্গুসনের টিম, ওইটা ফার্গির টিম। ওখানে যা কিছু সমর্থন পাওয়া না পাওয়া স্যার ফার্গির ব্যাপার। স্যার ফার্গি সমর্থন পাইছেন, কাউকে নিঃশর্ত সমর্থন পাইছেন কেন সে নিয়ে আলাদা প্ল্যাটফর্মে বিতর্ক করা যাবে। ওখানে প্রচুর মতভেদ ছিল, প্রচুর মতভেদ ছিল। কিন্তু ফার্গির যেটা ব্যাপার ছিল, ফার্গি ছিলেন কাইজারের মতো। কাইজার কোচ হিসেবেও কিন্তু এই একই টাইপের ছিলেন, যে কথা চলবে না, তোমার মনের কথা মনের ভিতরে রাখো, আমি যেন মনের কথারও আওয়াজ শুনতে না পাই। ফার্গি ওই টাইপের লোক ছিলেন যে তোমার মনে শব্দ হচ্ছে, মনের শব্দ বন্ধ করো, একদম চুপ, একদম চুপ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলবা, আমার জন্য খেলবা, কোনো শব্দ হবে না, এই টাইপের ক্যারেক্টারেরা। ফলে এখানে রয় কিন সবার ভালোবাসা পাইছেন নাকি এটা অপ্রাসঙ্গিক আবারও। তবে এটুকু বলা যায় যে রয় কিন ওখানে মোটেও জনপ্রিয় মানুষ ছিলেন না, বরং রয় কিন ক্যাপ্টেন এটা নিয়ে ফার্গির উপরে অনেকে বিরক্ত ছিল ওই সুপারস্টার টিমটার। তাহলে আমরা দেখলাম যে কয়েকজন ভুবন কাঁপানো ক্যাপ্টেন তারা আসলে তাদের টিম থেকে হয় ওরকম সমর্থন পাননি, নতুবা সমর্থন পাওয়ার ব্যাপারটা খুব প্রমাণিত ছিল না বা প্রাসঙ্গিক ছিল না। আরেকজন ভয়ানক ক্যাপ্টেন হচ্ছে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, যে লোকটা একক নেতৃত্বে একটা দলকে দুইবার ফাইনালে তুলছে, নাপোলির মতো একটা দলকে ইউরোপিয়ান ট্রফি জিতাইছে। ওকে তাহলে ধরে নিতে হয় যে এই লোকটাও প্রতাপশালী ক্যাপ্টেন, আসলে প্রতাপশালী ক্যাপ্টেন ছিল। বয়েজ রেজের দিক থেকে সম্ভবত মাঠে এরকম ক্যাপ্টেন ফুটবলে খুব একটা আসে নাই। ম্যারাডোনার সবই ছিল। ম্যারাডোনার ওই যে ম্যারাডোনার জন্য যুদ্ধ করব, হয়তো হোর্হে ভালদানো বা বুরুচাগাও ম্যারাডোনার জন্য খেলতে চাইতেন, গয়কোচিয়াও ম্যারাডোনার জন্য খেলতে চাইতেন, এবং গয়কোচিয়া ম্যারাডোনার মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতি আনুগত্য দেখা গেছেন, তার জন্য কষ্ট করে গেছেন। কিন্তু ম্যারাডোনার প্রতি ড্রেসিং রুম নিঃশর্ত ছিল না। বিশেষত মাথায় রাখতে হবে ওই ড্রেসিং রুমে ড্যানিয়েল পেসারেলা ছিলেন। পেসারেলা নিজেও প্রচন্ড জেদি ছিলেন, ম্যারাডোনার মতোই জেদি এবং অযৌক্তিকভাবে জেদি। লাতিনরা যেরকম হয়, আর্জেন্টাইনরা যেরকম হয়, পেসারেলার জেদটা টের পাইছেন পরবর্তীকালে বাতিস্তুতা বা ক্যানেজিয়ারা। আরে ভাই রে ভাই, কি অযৌক্তিক কোচ হিসেবে কি অযৌক্তিক সব কাজ কারবার করতেন। লম্বা চুল রাখা যাবে না, কালারফুল শার্ট পরা যাবে না, নানা রকম ইয়ে ছিল। পেসারেলার মতো জেদি মানুষ, পেসারেলা তো প্রকাশ্যে ম্যারাডোনার বিরোধিতা করতেন যে ম্যারাডোনার দিয়ে হয় না, ম্যারাডোনা একা শো করতে গিয়ে বুরুচাগারে নষ্ট করতেছে। তাহলে বোঝা গেল যে ম্যারাডোনার যে ড্রেসিং রুম, ওই ড্রেসিং রুমে ম্যারাডোনার জন্য ফাইট করবো ব্যাপারটা ছিল। ম্যারাডোনার সাফল্য ছিল, পরপর দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছেন, একটা জিতছেন। ম্যারাডোনার ওই ইমপ্রেশন ছিল, সাকসেস ছিল, কিন্তু ম্যারাডোনার ওই নিঃশর্ত সমর্থন ছিল না। অন্তত তার কাছাকাছি জেনারেশনের যারা টিমে ছিলেন তারা তারে পছন্দ করতেন না, ইনক্লুডিং হোর্হে ভালদানো। ভালদানো যদিও ম্যারাডোনার গুণগ্রাহী ফুটবল বিশ্লেষক হিসাবে যখন কলাম লেখেন বা কথা বলেন, ম্যারাডোনার মোটেও আন্ডাররেট করেন না, ম্যারাডোনারে সর্বকালের সেরা হিসাবেই উনি রেট করেন, কিন্তু ব্যক্তি ম্যারাডোনারে উনি পছন্দ করতেন না। এটা মানে উনি মুখে না বললেও লোকেরা সাক্ষ্য দেয়। আর বুরুচাগা তো মনেই করতেন যে ম্যারাডোনার কারণে বুরুচাগা তার যে প্রাপ্যটা টিমে ওটা পেলেন না কখনো। যাই হোক, তাহলে আমরা যারা টিমে ড্রেসিং রুমের সেই রকম সমর্থন না পেয়েও সর্বকালের সেরাদের তালিকায় সেরকম ক্যাপ্টেনদের কথা বলে ফেললাম। এবার আমরা কয়েকজন ক্যাপ্টেনের কথা বলবো যারা ড্রেসিং রুমে খুব জনপ্রিয় ছিলেন। তারা হচ্ছেন পাওলো মালদিনি, তারা হচ্ছেন হ্যাভিয়ের জানেত্তি এবং কার্লোস পুয়োল। এই তিনজন মানুষের কথা আমাদের অবশ্যই বলতে হবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা আর কম্পেয়ার করার মতো, মেসির সাথে কম্পেয়ার করার মতো কাউকে পাচ্ছি না। ক্লাবে চলে আসলাম, ইন্টার মিলানের জানেত্তি, বার্সেলোনার পুয়োল বা মিলানের পাওলো মালদিনি। এরা তিনজনই খুব জনপ্রিয় ছিল ড্রেসিং রুমে, প্রচন্ড জনপ্রিয় ছিল, এবং এদের নিয়ে ড্রেসিং রুমে অন্তত ফিস ফিস ফাঁসফাঁসে কোনো গুঞ্জন এখনো পর্যন্ত শোনা যায় নাই। তাদের জেনারেশনগুলো তো অনেক দিনে রয়ে গেছে, ফলে ওই সব সময়ের অনেকে আত্মজীবনী লিখে ফেলছে, র্যান্ডম ইন্টারভিউ দেয় তারা। এদের তিন ক্যাপ্টেনকে নিয়ে এখনো পর্যন্ত কোথাও শোনা যায় নাই যে তাদের নিয়ে কারো কোনো আপত্তি ছিল।
তারা সবাই যার যার ড্রেসিং রুমে জনপ্রিয় ছিল এবং সাকসেসও পাইছে। পোল, মালদিনি, জানেত্তি সবাই একাধিক করে ইউসিএল জিতছেন, ডোমেস্টিক তো কত বছর করে জিতছেন, প্রত্যেকে লম্বা সময় ক্যাপ্টেন্সি করছেন। এর মধ্যে পোল একটা তারকা খচিত দলের ক্যাপ্টেন্সি করছেন। মেসি, জাভি, ইনিয়েস্তা, ওই টিমের সব জায়গায় তারকা ছিল, কিন্তু তারা সবাই ওই নিঃশর্ত সমর্থনটা পাইছেন। তাহলে আমরা এবার কিন্তু মেসির কাছাকাছি ক্যারেক্টার পেয়ে যাচ্ছি। মেসির সঙ্গে এই তিনজনের আরো মিল হচ্ছে, এরা কেউ ম্যারাডোনার মতো উচ্চ কিন্তু কণ্ঠ না, লাউড ভয়েস না। এরা সবাই মেসির মতোই শান্তভাবে নেতৃত্ব দিতেন, টিমের অংশ হয়ে নেতৃত্ব দিতেন, টিমের সামনে গিয়ে শো অফ করার চেষ্টা করতেন না। আমরা ছবিতে মেসিকে মাফিয়ার মতো দেখি, কিন্তু মেসি কিন্তু আগায় আসে না। মেসি কিন্তু ওই লাইন মেইনটেইন করে যে আমি যেন ডিপল বা পারাইদেশের চেয়ে আগায় না যাই, ওরা আমার পাশে থাকবে। মালদিনি, জানেত্তি, পোল ওটা মেইনটেইন করতেন যে আমি ওদের অংশ। তাহলে কেন আমরা মেসিকে বাকিদের চেয়ে আলাদা বলতেছি? ওই যে বাকি গ্রেটরা তাদের চেয়ে কেন আলাদা বলতেছি সেটা সম্ভবত আমি অলরেডি বুঝায় ফেলছি, যে মেসি ছাড়া এই যে তিনজন এরাই শুধুমাত্র ড্রেসিং রুমের নিঃশর্ত অধিনায়ক ছিল। একটা জায়গায় এরা মেসিরও ধারে কাছে নাই, সেটা হচ্ছে কজ হয়ে ওঠা। মেসি শুধু সবচেয়ে সফল, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্লেয়ার্স চয়েস ক্যাপ্টেন তা না, মেসি সবচেয়ে বড় কজ তার টিমের। মানে মেসির টিম শুধু মেসিকে আমাদের সবচেয়ে পছন্দের ক্যাপ্টেন মনে করে তা না, তারা মনে করে মেসির জন্যই আমরা খেলি, মেসি ওই জায়গায় থাকলে তবেই আমরা খেলবো, নতুবা খেলবো না। ওই যে মানে এরকম একটা ব্যাপার, যে ওই যে সামনের যে জায়গাটা, যে জায়গায় মেসিকে হারতে হবে, ধরেন পোল না হেঁটে ওই জায়গাটায় যদি জাভি হারতো, তাহলে বার্সেলোনার দল কি কখনো ভাবতো যে পোল নাই, আজকে আমরা ঠিক মোটিভেশন পাচ্ছি না? এটা হতো না। মালদিনির বদলে অন্য কেউ হতে পারতো, জানেতির বদলে হয়তো ওয়াটার স্যামুয়েলস হতে পারতো, অনেকে হতে পারতো। হ্যাঁ, তারা অবশ্যই জনপ্রিয় ছিলেন, অবশ্যই সকলের একটা পছন্দের মানুষ ছিলেন, কিন্তু এই না যে তাদের ছাড়া এই টিমমেটদের চলবেই না এবং ওর জন্যই আমাদের খেলতে হবে, যতক্ষণ ও আছে ওর জন্য আমরা খেলে যাব। এই আর্জেন্টিনা দলে এরকম 2-4 জন খেলোয়াড় আছে যাদের ডিসিশন হচ্ছে মেসি না থাকলে আর ফুটবলই খেলবো না, তাতে ইন্টারন্যাশনাল ফুটবল খেলবো না, যা খেলার খেলা হয়ে গেছে, মেসির সঙ্গে খেলে ফেলছি। এবং আপনি আর্জেন্টিনার দলের ডি মারিয়া তার বন্ধু, ওটামেন্ডি তার বন্ধু, সেখান থেকে শুরু করে ধরেন বাচ্চাটা নিকো পাস বা মাস্তান্তনো, একেবারে বাচ্চাটা, যে বাচ্চাটা জ্ঞান হওয়ার আগেই মেসি সুপারস্টার হয়েছে, এদের সবার মুখে একটা কমন কথা শুনবেন যে আমাদের জিততে হবে মেসির জন্য। মেসির ঘাড়ে উঠে পড়া না, মেসির পাশে থেকে মেসিকে মাফিয়া বানায়, মেসির জন্য আমরা সবাই ফাইট করব। এই ব্যাপারটা পৃথিবীতে আর কোনো ক্যাপ্টেন এনজয় করে নাই। মানে মেসি শুধু ওই পছন্দের মাফিয়া না, মেসি হচ্ছে তাদের ওয়ান অ্যান্ড অনলি কজ। হ্যাঁ, অবশ্যই তারা ন্যাশনাল ফ্ল্যাগের জন্য খেলে, অবশ্যই তারা আর্জেন্টিনার নামটার জন্য খেলে, কিন্তু তাদের মূল কজ মেসি। এখন এই জায়গাটায় এই যে আমার এই যে প্যারামিটারগুলো বিচার করলাম, এগুলো আমি একা একা বসে বসে করছি তা না, এগুলো একটু ম্যাথের হেল্প নিছি, একটু এআই গুলোর হেল্প নিছি, তাতে দেখছি যে আসলে রেটিংয়ে এই সবগুলো প্যারামিটার যোগ করলে মেসির আশেপাশে কেউ থাকে না, অন্তত এই জায়গাটায় এসে আটকে যায় সবাই, যে না এই কজ হিসাবে আর কেউ মেসির ধারে কাছে পৌঁছাতে পারে না। মেসির বাকিগুলো তো তা আছেই, সাকসেস আছে, 2টা বিশ্বকাপের ফাইনালে তুলছে ক্যাপ্টেন হিসাবে দলকে বিশ্বকাপ জিতেছে, 2টা বিশ্বকাপের যে ফাইনালে উঠছে 2টাতেই সে গোল্ডেন বল জিতছে, সেরা খেলোয়াড় হয়েছে, অলমোস্ট প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দলকে জিতাইছে, সে দলের সেরা খেলোয়াড়। তার সাকসেসের কোনো অভাব নাই, তার মোটিভেশনের কোনো অভাব নাই, জনপ্রিয়তার অভাব নাই, কিন্তু যে জায়গাটা সে বাকি সবার চেয়ে আলাদা সেটা হচ্ছে কজ। সে কজ হয়ে উঠছে টিমটার। এখন এটা কিভাবে হলো? এই মেসি না এক সময় আর্জেন্টিনায় খুব অজনপ্রিয় খেলোয়াড় ছিল, এই মেসি ক্যাপ্টেন্সি যখন পাইছে শুরুর দিকে ফাম্বল করতেছিল, এই মেসি ইন্ট্রোভার্ট টাইপের একটা ছেলে ছিল, মাফিয়া তো দূরে থাক, গ্যাংস্টার টিমে ঢোকার মতোই ছেলে ছিল না, লাজুক একটা ছেলে যে মনে করতো আমি লিড করতে পারবো না, সেই মেসি কি করে এই মাফিয়া মেসি হলো? এটা নিয়ে আমি বছর 2 আগে খুব বিস্তারিত করে একটা কন্টেন্টে কথা বলছিলাম, আবারও একটু অল্প করে বলি, সেটা হচ্ছে মেসি নিজে এটা হয় নাই, মেসি হওয়ার পরে কিছু কাজ করছে যেটা তার এই জায়গাটাকে শক্ত করছে, কিন্তু মেসিকে এই মাফিয়া বানানো হয়েছে। মেসিকে মাফিয়া বানাইছে কারা? জেএনজি এবং মেসির বন্ধুরা। এই যে জেএনজি সারা পৃথিবীতে
কেউ এটাকে মন্দ অর্থে বলে, জেনজি জেনারেশনের স্বভাব ভালো না, এরা বেশি খোঁজ খবর রাখে না, এরা অল্পে উত্তেজিত হয়ে যায় অমুক তমুক। আবার কেউ প্রশংসা হিসাবে বলে যে জেনজি পৃথিবীর প্রথম জেনারেশন যারা সবকিছু বদলায় ফেলতে চায়, সবকিছু বদলায় ফেলতে চায়। আর্জেন্টিনার যে জেনজি ফুটবলাররা, এরা মেসিরে মাফিয়া বানাইছে। সেইটা ছিল 2016 সালের ঘটনা। 2016 সালে আর্জেন্টিনার ফুটবল বা পৃথিবীর ফুটবলে একটা সুনামি হয়েছিল, যে সুনামির পর এই জেনজিরা স্টেপ ফরওয়ার্ড করছিল। সেটা হচ্ছে টানা 3টা ফাইনাল হারার পরে, ওয়ার্ল্ড কাপ এবং 2টা কোপা হারার পরে লিওনেল মেসি অবসর নিয়ে নিলেন। অবসর নেওয়ার পরে আর্জেন্টিনা জুড়ে একটা, আর্জেন্টিনার প্রথম জনপ্রিয়তা পেলেন মেসি। এর আগ পর্যন্ত মেসি আর্জেন্টিনায় ব্রাত্য ছিলেন। সে গল্পও আমি একদিন বলছি যে মেসি কেমন ব্রাত্য ছিলেন। মেসিকে মোটেও আর্জেন্টাইনরা ওন করতো না, অনেকেই স্প্যানিশ বলে গালি দিত। কিন্তু ওই অবসর নেওয়ার পরে তার একটা ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সবাই ফিল করলো আরে না, আমাদের জীবনের সেরা সম্পদটা চলে যাচ্ছে, ঠেকাও। সারা আর্জেন্টিনা জুড়ে একটা মুভমেন্ট শুরু হয়েছিল, ডোন্ট গো লিও। ওরা স্প্যানিশে বলতো, এটা আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের বিভিন্ন মেট্রো স্টেশনে লেখা উঠতো, ডোন্ট গো লিও। প্লাকার্ড টানানো হয়েছিল, বিলবোর্ড টানানো হয়েছিল, বড় বড় তারকারা হ্যাশট্যাগ দিয়ে স্ট্যাটাস দিতেন। শুরুটা কার থেকে হয়েছিল জানেন? এই লিওনেল স্কালোনি, মেসির সাবেক টিমমেট। সে একটা ছোট্ট লেখা লিখছিল, ডোন্ট গো লিও। ওর পরে আরেকটু লিখছিল যে এখন অনেক কিছু বাকি, আমরা সেটা দেখতে চাই। এটা তো গেল আপামর আর্জেন্টিনার যে ভয়েস, সেই ভয়েসের প্রতিনিধিত্ব করছেন লিওনেল স্কালোনি। কিন্তু এটা তো বিপ্লব হলো না। এই যে সুনামি, এই সুনামির কাউন্টারে একটা রেভুলেশন হলো। রেভুলেশনটা করলো যে জেনজি। সেই জেনজির প্রতিনিধিত্ব করছিল এনজো ফার্নান্দেজ। সে একটা বিশাল চিঠি লিখছিল ফেসবুকে। সেই চিঠিটা কথা আমি বহুবার বহু কন্টেন্টে বলছি যে এই চিঠিটা আর্জেন্টিনার বাক বদলের প্রতীক, বা বলা যায় এই চিঠিটার কারণে আর্জেন্টিনা বাক নিয়ে আজকে এখানে চলে আসছে। এই যে পরপর টানা 4টা ট্রফি, অমুক তমুক, আর্জেন্টিনা তার ইতিহাসের স্বর্ণতম, আর্জেন্টিনায় তার ইতিহাসের সফলতম অধ্যায়ে পৌঁছাইছে। এটার বাঁকটা শুরু হয়েছে এনজোর চিঠিটা থেকে। এনজোর পুরো চিঠিটা আপনারা পড়বেন, ওখানে দেখবেন যে বারবার বলা আছে যে আমি তোমাকে বলতেছি না যে তুমি থেকে যাও, কোন মুখে বলবো? যে জাতি আমরা তোমার চিনলাম না, যে জাতি আমরা তোমার কোঅপারেট করতে পারলাম না, তুমি আমাদের ঈশ্বর, তোমাকে চিনলাম না, আমরা বুঝে উঠতে পারলাম না তুমি কে, আমরা কোন মুখে বলবো তুমি থেকে যাও? শুধু শেষ পর্যন্ত বলি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসর নিয়েছো, ঠিক আছে, কিন্তু ফুটবলটা খেলে যাও। তুমি ওই যে পায়ে পায়ে যখন উপভোগ করে ফুটবল খেলো, ওটা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। আমরা এই যে জেনারেশন, বোঝেন, তখন 13-14 বছর বয়সী বাচ্চা এনজো, আমরা এই প্রজন্মটা ফুটবল খেলি হচ্ছে তোমার পায়ের ওই ম্যাজিকটা দেখবো বলে। আমরা সাকসেস পাওয়ার জন্য ফুটবলে আসি নাই, বা অ্যাটলিস্ট টিভিতে সাকসেস দেখতে হবে বলে আমরা ফুটবলাররা এই প্রজন্ম ফুটবল দেখি না। আমরা ফুটবল দেখি তোমার পায়ের ওই ম্যাজিকটার জন্য। তুমি যে কোনো পর্যায়ে হোক ফুটবল খেলে যেও নিজের আনন্দে। যদি কোনোদিন দেখা হয়, আমরা তোমাকে ওই কোঅপারেটটা করতে চাই। এনজো হয়তো একা একা ভেবে এই চিঠিটা লিখছিল, কিন্তু এই কথাটা আসলে এই পুরো প্রজন্মটার কথা ছিল। এবং সেই প্রজন্মটাকে যখন লিওনেল স্কালোনি ডাক দিলেন যে তোরা আয়, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশিটা যখন বাজালেন যে তোরা আয়, মেসির পাশে দাঁড়াতে হবে, ওরা পিল পিল করে ঘর থেকে বেরোয় আসলো। বেরোয় এসে কোনো কথাবার্তা না বলে বললো যে, মানে বুঝালো যে ইনজুরি চিঠিটা আমাদের সবার ছিল, তুমি সামনে দাঁড়াও, তুমি লিডার আমাদের, তুমি আমাদের মাফিয়া, তোমার জন্য কি করতে হয় তুমি জাস্ট দেখো, তোমার খেলতে হবে না, তুমি প্রয়োজনে মাঠে দাঁড়ায় থাকো, বাকিটা আমরা দেখতেছি। তারপরে তো দেখছেন যে কি করা সম্ভব এদের দ্বারা। মেসিরে এরা ম্লান করে দিতে চাইছে পারফরমেন্স দিয়ে, যে লিও তুমি মাঠে থাকবা, তুমি দেখো আমরা জীবন দিয়ে দেবো, তোমার আমাদের জন্য জীবন দিতে হবে না। তোমার বন্ধুদের ব্যাচটা বা গোল্ডেন ব্যাচটা যেটা করছে তোমারে দিয়ে জীবন দেওয়া, ট্রফি নিতে চাইছে না, আমাদের জন্য তোমার জীবন দিতে হবে না। তুমি শুধু আমাদের বললো যে আমাদের কি করতে হবে, তুমি শুধু আমাদের বললো যে আমরা কত দূর আর যাইতে পারি, আমাদেরকে প্রাণ দিতে হবে, উই উইল ডু ইট। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মেসিরে মাফিয়া বানায় দিয়েছে। সেটাকে লাউতারো, সেটা জুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, অবশ্যই দেহরক্ষী ডিপল, অবশ্যই ভয়ঙ্কর গ্যাংস্টার লিওনার্দো পারেদেস, কোটি রোমেরো, এরা সবাই, বা যারা রেগুলার হয়তো টিমে চান্স পায় না, বাচ্চা ছেলে পেলে, এরা প্রত্যেকে জীবন দিয়ে দেবো, তবু লিওর মাথা নিচু হতে দিব না। এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড তাকে মাফিয়া বানাইছে। এই জেনজি রেভুলেশন তাকে এই উচ্চতায় তুলে দিচ্ছে, গডফাদার বানায় ফেলছে। এবং এইটা ওই যে মেসির সতীর্থ ওই লোকটা বুঝতে পারছিল
যে এই জেনারেশনটাই একমাত্র পারে মেসির পটেনশিয়ালটা ইউজ করতে। তাদের কাছে তো মেসি ওই বিপ্লবী নেতা যাকে সামনে দেখলে ওদের রক্ত চনমন করে ওঠে। সেই সতীর্থতা হচ্ছেন লিওনেল স্কালোনি, যিনি খুব মজা আছে ড্রেসিং রুমের এই ডাগ আউটের সামনে দাঁড়ায় ওই বাচ্চাদের লীলায় দেন যে যাও তোমাদের হিরোর সামনে, এখন ওই হিরোর জন্য জীবন দাও, এই হিরোর জন্য, এই ন্যাশনাল ফ্ল্যাগের জন্য তোমরা জীবন দিতে হবে তোমাদের, তোমরা এর জন্য ফাইট করো। এখন মেসি কি করছে? মেসি কি তাহলে চুপচাপ এটা এনজয় করছে যে না ওরা সবাই আমার একটা চেয়ার দিছে, আমি ওই চেয়ারে বসে পড়ি, বসে ট্রফিটা নিয়ে যাই? না, মেসি এখানে দুটো কাজ করছে। প্রথমত সে তো তার সারা জীবনে সেরাটা দিছে মাঠে, কখনো ওইটা আমি বলবো না যে মেসি এবার সেরাটা দেওয়া শুরু করলো, বরং আমি আমার একটু আফসোস লাগে যে মেসি সেরাটাই বাচ্চারা মাঠে পায় নাই। মেসির ওই 10, 11, 12, 13, 14 ওই সময়ের যে মেসি, ওইটা যদি এই বাচ্চারা পাইতো, একটা ম্যাচও দুনিয়া কোনো শক্তির জিতে দিত না। যে আমাদের সঙ্গে ওই ম্যাজিক্যাল মেসি আছে। আসলে তো এরা যখন মেসিরে পাইছে, মেসির অনেকটাই মিসিং। এখন মেসি পুরো মাঠ ওইভাবে কাভার করতে পারে না। এটা মেসির একটা অন্য ভার্সন, যে তার এনার্জি সেভ করে খেলতে হয় ভাই, অলমোস্ট 40-এর কাছাকাছি, এবং সে কখনোই ওই বডি বিল্ডার টাইপের লোক না। অনেক বডি বিল্ডার ফুটবলার আছে না যে বাড়তি এনার্জিওয়ালা, ও তো ওই টাইপের না, নমনীয় মানুষ, ফলে তাকে এনার্জি সেভ করে এখন খেলতে হয়। কিন্তু তার মধ্যেও সে ম্যাজিকটা তো করা বন্ধ করে নাই, সে তার সর্বোচ্চটাই দিয়ে গেছে, সর্বোচ্চটাই দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। তাকে ওই চেয়ারটা বসানো হয়েছে, সে আরো রেসপন্সিবিলিটি ফিল করছে যে আমাকে আরো করতে হবে, আরো করতে হবে, যে জন্য সে দিনের পর দিন ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। ম্যাজিক্যাল টাচ, ম্যাজিক্যাল একটা মুভ, এটা করে সে ভাগ্য করে দিচ্ছে। দিনের পর দিন 9 রেটিং 10 রেটিং পাচ্ছে, এটা তো ফালতু না। ওই সোফাইজ করে তো কোনো মানুষ রেটিং করে না বসে, ওটা অ্যালগোরিদম করে, এআই করে, ফলে এটা তো হচ্ছে। সে পৃথিবীর সেরা পারফরমেন্সটাই দিয়ে যাচ্ছে। কিন্তু আমি এটাকেও মেসির মূল প্রতিদান বলি না। এই যে মেসিকে ওরা মাফিয়ার চেয়ারে বসালো, এটা মূল প্রতিদান মেসি এটা দেয় নাই। অবশ্যই খেলা দিয়ে দিছে, কিন্তু মূল প্রতিদানটা দিচ্ছে হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে এই খেলোয়াড়দের সত্যি সত্যি পিতৃতুল্য অভিভাবক হয়ে উঠছে। আমি আপনাদের ছোট 3টা উদাহরণ দিই অল্প কথায়। এই যে লাউতারো মার্টিনেজ 2022 বিশ্বকাপে সে গেল 1 নম্বর স্ট্রাইকার হিসেবে, মূল ভরসা ছিল, কিন্তু হঠাৎ করে ফর্ম হারায় ফেললো। সবাই বললো যে আর একটা আর্জেন্টিনায় হিগুয়েন আসছে, সবাই মিলে চেষ্টা করবে, গোল করতে পারবে না, আর্জেন্টিনাকে ডুবাবে। সঙ্গে সঙ্গে ওরা অফ করে জুলিয়ান আলভারেজের নামানো হলো, আলভারেজ বিশ্বকাপ জেতানোর সঙ্গী হলো। লাউতারো ডিপ্রেসড হয়ে প্রায় ফুটবল থেকে ছিটকে যাওয়ার অবস্থা। পরের কোপা শুরু, লাউতারো তখনও ঢুকতেছে, লাউতারো ফার্স্ট 11-এ চান্স পেল বা বদলি হিসাবে নামলো, আর্জেন্টিনা একটা পেনাল্টি পেল। হুট করে মেসি লাউতারোরে ডাক দিল, এই তোরো এদিকে আসো, তুমি পেনাল্টি নাও। লাউতারো কাঁপতেছে, ভাই রে ভাই, আমার ফর্ম নাই, আমি টিম থেকে বাদ পড়ছি, কোনো ক্রমে আজকে মাঠে নামছি, আমারে কয় পেনাল্টি নিতে, আমি তো পারবো না। তোরও মাথা নিচু করে দাঁড়ায় আছে। তোর ঘাড়ে গিয়ে হাত দিয়ে লিওনেল মেসি বললো, ইউ আর দ্য বেস্ট স্ট্রাইকার অফ মাই টিম, তোমাকে পেনাল্টি নিতে হবে, তুমি মিস করলেও ওটা আমি জীবনেও ভাববো না যে তোমার মান একটুও কমে গেছে। এই হচ্ছে মেসি। সেই টুর্নামেন্টে লাউতারো সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতল, আর্জেন্টিনাকে আরেকটা ট্রফি জিতাল। আবার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একটা ঘটনা শুনেন। ম্যাক অ্যালিস্টারের সেই ইউরোপ থেকে শুরু করে দুনিয়ার সব জায়গায় জিঞ্জার বলে ডাকে, ওটাকে ওরা বলে কোলো। কোলো একটা শব্দ কেন? অ্যালিস্টার তো আইরিশ বংশোদ্ভূত, ওর চামড়ায় একটা বাদামি ভাব আছে, নট লাইক আর্জেন্টাইন ফর্সা, মানে বা ব্ল্যাক না বা মিশ্র বর্ণও না। এই আইরিশ বংশোদ্ভূতদের বা আইরিশদের একটা বাদামি বাদামি ভাব থাকে। কি এক বিচিত্র কারণে পুরনো আমলের বাংলা বা হিন্দি সিনেমায় ব্রিটিশ চরিত্রে যে যারা অভিনয় করতেন, এদেরকে আয়ারল্যান্ড থেকে আনা হতো কিনা আমি ঠিক জানি না। এদের মধ্যে আমরা ওই জিনিসটা দেখতাম যে বাদামি, প্রায় বাদামি চুল, বাদামি একটা গড়ন। আমার একসময় ধারণা ছিল যে সাহেব মানেই ইউরোপিয়ান আমেরিকান মানেই এই বাদামি গড়ন। আসলে ওইটা আইরিশ অঞ্চলের বা ব্রিটেনের একটা অঞ্চলের কালার প্যাটার্ন। এই জিনিসটা অনেকে এনজয় করে, অনেকে করে না। যেমন এই জিনিসটা রুনির ছিল, রুনিরে জিঞ্জার বলতো সবাই, রুনি খুব মজা পাইতো এটা নিয়ে। কিন্তু ম্যাকঅ্যালিস্টার এটা নিয়ে খুব বিরক্ত হতো মানে কারো বলতো না, খুব কষ্ট পেত। যে কেউ ডাক দিত করলো মানে জিঞ্জার, ও খুব কষ্ট নিয়ে তাকাতো বা বেশিরভাগ সময় রেসপন্স করতো না। কারোর কিছু বলেও নাই কোনোদিন যে ভাই এটা আমার ডাকো না, আমার কষ্ট লাগে। একদিন হঠাৎ করে টিম মিটিংয়ে
লিও মেসি বললো যে আমার একটা ছোট্ট কথা আছে, অনুরোধ বলতে পারো, এটা অনুরোধ মানে একটু সিরিয়াস অনুরোধ। এই অনুরোধটা আমি কখনো করতে দেখতে চাই না, মিস করতে দেখতে চাই না কাউকে। সেটা হচ্ছে অ্যালেক্সিসকে কেউ কোলো ডাকবে না, কেউ জিঞ্জার বলে ডাকবে না। অ্যালেক্সিস এটা পছন্দ করে না, ওর কষ্ট লাগে। অ্যালেক্সিস অবাক হয়ে মেসির দিকে তাকাইছে যে লিও আমি তো তোমার এটা বলি নাই, তুমি কি করে জানলে? তো মেসি এসে দিয়ে বলছে আমরা টিমমেট না, আমরা একসঙ্গে থাকি না, উই আর ফ্যামিলি, ফলে আমরা তো পরস্পরটা জানবই, তাই না? শোনো, আমাদের যেহেতু অ্যালেক্সিস এটা পছন্দ করে না, ওকে তোমরা অন্য যে কোনো নিক নেম দিয়ে নিতে পারো, আমরা এটা চয়েস করে লটারি করেও ঠিক করে নিতে পারি, আজকে কার্ড খেলতে খেলতেও ঠিক করতে পারি। আগে একটা নাম কয়েকজন ভোটাভুটি করো, কিন্তু কোনোভাবেই আর কোলো ডাকবে না কেউ। এটা আমার অনুরোধ, পুরো টিমের প্রতি অনুরোধ বা আদেশ বলতে পারো। দুইটা গল্প শুনলেন। 3 নম্বর গল্প একটা ব্যর্থ লোকের গল্প শুনলেন। সেটা হচ্ছে গঞ্জালো হিগুয়েন। গঞ্জালো হিগুয়েন 2014, 15, 16 3টা ট্রফি আর্জেন্টিনারে হারানোর অন্যতম নায়ক। হ্যাঁ, ওইগুলা তো অন্যরাও মিস করছে, কিন্তু প্রত্যেকটাতেই কমনলি প্রত্যেকটা ফাইনালে গঞ্জালো হিগুয়েন একটা করে সহজ গোল মিস করছে, যেটা হইলেই আর্জেন্টিনা 3টা ট্রফি জেতে। হিগুয়েনের শেষ দিকে অবস্থা এরকম হয়েছিল, ড্রেসিং রুমের সঙ্গে কেউ কথা বলতো না, একদম কেউই না। সে গঞ্জালো হিগুয়েন মাথা নিচু করে ড্রেসিং রুমে এক কোনায় বসে আছে। হিগুয়েন বলতেছে যে আমার তখন পথ ছিল দুটো, হঠাৎ করে একদিন রাতে আত্মহত্যা করে ফেলা, নতুবা কোথাও পালায় ডালায় যাওয়া। আমার আর আর্জেন্টিনার ড্রেসিং রুম বা ফুটবল, এখনো দেখবেন যে হিগুয়েন পৃথিবী থেকে অনেকটা নিরাসক্ত জীবনযাপন করে। ওই হিপ্পিদের মতো দাড়ি টাড়ি রেখে, যদিও মায়ামিতে কোচিং করে, এই আমেরিকার শপিং মল টলে হুটহাট করে তাদের দেখা যায় হিপ্পিদের মতো চেহারায়। ও অনেকটাই জীবন থেকে নিজের গোটায় এনেছে, সেটা একটা বড় কারণ ওর ওই ডিপ্রেসিভ লাইফ। কিন্তু ওর ওই লাইফ থেকে ও যে বেঁচে আছে সেটার কারণ হচ্ছে লিওনেল মেসি ওরা বলছে যে গঞ্জালো তুমি যে এই যে মিসগুলো করছিলা, এগুলো পার্সোনাল মিস হিসাবে নিও না। ওই ট্রফিটা আমরা সবাই মিলে হারছি, ওই ট্রফিগুলো আমরা সবাই মিলে হারছি, যারা মাঠে খেলছি, যারা বেঞ্চে বসেছিল, আমরা সবাই হারছি, পুরো আর্জেন্টিনার দেশটা হারছে। এটা তুমি নিজের বোঝা হিসাবে মানায় না, তোমার সামনে জীবন আছে। এবং অনেকটা বলা যায় সে কারণেই আজও সে মেসির কাছাকাছি আছে। এই গল্পগুলো বলে দেয় যে লিও মেসি তাকে মাফিয়া বানানোর আগে থেকেই মানুষের হৃদয়টা বোঝে। সে তার টিমমেটদের মানুষ হিসাবে দেখে, তার টিমমেটদের গুটি হিসাবে দেখে না, সে তার টিমমেটদের অস্ত্র হিসাবে দেখে না। যতই ওই বাচ্চারা বলুক, বা বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া, বন্ধু ওটামেন্ডি, বা একটু কম বয়সী এমি মার্টিনেস, এরা যতই বলুক যে আমরা সৈনিক, মেসির সৈনিক, আমরাও তার জন্য জীবন দেব, আপনি ডিমারিয়া বা আগুয়েরোর মতো বন্ধু তো পাবেন না যে যারা হচ্ছে তার বন্ধুর জন্য জীবন দিতে পারে। বন্ধুরা নিয়ে সবাই সাধারণত ইগোতে থাকে। ডিমারিয়া এবং আগুয়েরো যদিও ওয়ার্ল্ড কাপ সেট আপে বা বিশ্বজয়ী সেট আপে ছিল না, কিন্তু এরা দুজন তো যার যার সময়ের লিজেন্ডারি, মানে ওই সময়ের এলিট ফুটবলার, কিন্তু এরা দুইজন ওই বন্ধুর জন্য জীবন দিতে পারা বন্ধু। ও এরা এই যে বলে যে বাচ্চারা বলে আমরা সবাই মেসির জন্য খেলবো, ওটাকে মেসি ইউজ করে না যে এরা আমার গুটি, এদের দিয়ে আমার জিততে হবে। ও এদের দেখে একটা মানুষের বাচ্চা হিসাবে, ও এদের দেখে একটা বন্ধু হিসাবে, যে এদের সঙ্গে আমার পার্সোনাল রিলেশনটা কেমন। ওর কাছে ডিপল হচ্ছে সেই ছেলেটা যে জীবনে দীর্ঘকাল নিজের অর্থ খুঁজে পাচ্ছিল না। ফ্যামিলি থেকে প্রেশার ছিল যে ডিপল কেন শৃঙ্খলা খুঁজে পায় না। ডিপলের জীবনে বেশ কিছু ভেজাল ছিল, বেশ কিছু, যেটা নিয়ে সে বিশৃঙ্খল একটা জীবন যাপন করতেছিল। লিও মেসির সঙ্গে দেখা হওয়ার পরে প্রথম যখন তার দেখা হলো ভ্যালেন্সিয়ায় খেলে ডিপল, সেই থেকে সে শান্ত হয়েছে, জীবনটা শান্ত হয়েছে। ওই যে কাউরে ডিপল মেসির স্পর্শ করতে দিতে চায় না, প্র্যাকটিসে অন্য টিমমেটরাও ধরতে গেলে হাত সরায় দেয়। এই কলকাতায় আসছিল, কলকাতায় একজন ফটো তোলার সময় ঘাড়ে হাত দিয়েছিল, কি কঠোরভাবে হাত সরায় দিল। এটা কারণ হচ্ছে ও মেসিরে নিজের মনে করে যে এই লোকটা ও স্টার হিসাবে দেখে না, ও ঈশ্বর হিসাবে দেখে না, এই সেই লোকটা, এই সেই ক্যাটালিস্ট যার কারণে আমি বেঁচে আছি। এই টিমের বেশিরভাগ খেলোয়াড়কে এই ফিল্ডটা আবার মেসি দিচ্ছে যে তোমরা আমাকে ঈশ্বর ভাবতে পারো, কিন্তু আমি তোমাদের প্রাণের মানুষ, আমি তোমাদের হৃদয়ে ঢুকতে চাই, ওই হৃদয়ে ঢুকে নেতা হতে চাই। ফলে একাধারে জনপ্রিয়তা এবং লয়ালিটি, এই দুটো জিনিস অর্জন করতে গেলে আপনার যেমন কোয়ালিটি লাগবে, তেমন মানুষের হৃদয়ে ঢুকতে হবে। ওটা টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না।
কখনো এই মাফিয়া টাকা দিয়ে হওয়া যায় না, এই মাফিয়া অস্ত্র দিয়ে হওয়া যায় না। এই মাফিয়া হতে গেলে শুধুমাত্র আপনার লাগবে যোগ্যতা, লাগবে ভালোবাসা এবং মানুষের হৃদয় দখল করা। হ্যাঁ, হৃদয় দখল করার অপরাধে আপনি মেসিকে অপরাধী বলতে পারেন যে সে এত মানুষের হৃদয় কেন ছিনতাই করে ফেললো। এই একটা কাজে সে অন্যায় করছে। এমনিতে আপনারা যেগুলো ভাবেন মাফিয়া হিসাবে করছে সেগুলো অন্যায় না। অন্যায় এই একটাই যে পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয়টাই দখল করে ফেলছে। এই মাফিয়ার জন্য শুভেচ্ছা থাকলো। মাফিয়া এবার কোনো ট্রফির দরকার নাই, যা হয়েছে হয়েছে। যদি ট্রফি এসে যায় ওটা নিয়ে আবার উৎসব হবে, না হইলেও মেসি যা আছে তাই থাকবে। সবার জন্য শুভেচ্ছা।